Voice of Islam. Islamic song Idabong Kobita. বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, বিশিষ্ট সাংবাদিক, নজরুল গবেষক, অনর্বশী বক্তা হিসেবে ইতিমধ্যেই যিনি খ্যাতি অর্জন করেছেন। এই অনুষ্ঠানে আসার সময় ইউটিউবে একটি বক্তব্য শুনতে আসছিলাম শিকদার ভাইয়ের। অসাধারণ লাগছিল। গান শোনার চাইতে তার বক্তব্য শুনতে ভালো লাগে, যে মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও। এইরকম একজন বক্তা আমাদের আব্দুল হাই শিকদার। কবি আব্দুল হাই শিকদারকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করবার জন্য। ওরা আবৃত্তি শুনে আমার ঠ্যাং কাঁপতেছে। এইরকম ভয়ঙ্কর আবৃত্তি, ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলাম। এক একটা হলো একটা ভয়াবহ দীর্ঘ কবিতা, এত কিছু মিশ্রণ আছে এই কবিতাটার মধ্যে। মানব জাতির যে 10,000 বছরের সভ্যতা, মানব জাতির 10,000 বছরের এই সভ্যতার ইতিহাসে বিদ্রোহী কবিতার চাইতে শ্রেষ্ঠ কবিতা আর কোনদিন লেখা হবে। বাংলা ভাষার এই ফকিন্নি মার্কের কবিরা এই কবিতা লেখার ক্ষমতা রাখে। আর বাইরের পৃথিবী লিখবে কি, ওই ব্যাপারটা থাকতে হবে। তো অতএব এটাকে আমরা বলি না, যেহেতু বাংলাদেশের নদী নালা খাল বিল পচা ডোবা মশা মাছি পোকা মাকড়ের মধ্যে বাস করি, তো ফলে আমরা বড় করে বলতেও পারি না যে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কবিতা। এটা 100 বছর পূর্তি হয়েছে এবার। এবং এই কবিতা যে বইয়ে উদ্ধৃত হয় তার সেই বাংলা ভাষা এবং সাহিত্যের যুগ প্রবর্তক গ্রন্থ। ট্র্যাডিশনাল বাংলা সাহিত্যের ফর্মটাই তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। ভাষা বিদ্রোহ, নজরুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ হলো তার ভাষা বিদ্রোহ। 52% জনগোষ্ঠীর যে ভাষা, সেই ভাষাকে অস্বীকার করে ফোর্ট উইলিয়াম কলেজের এই পাদ্রীরা এবং টোলের পণ্ডিতরা এই সাম্প্রদায়িক শক্তি মিলে যে একটা কৃত্রিম ভাষা তৈরি করেছিল, সেই ভাষাকে এখন হাতুড়ি দিয়ে পেটাইছেন নজরুল। হাতুড়ি পেটন একটা ব্যাপার যাকে বলে ওই যে অবহেলিত 52% মানুষ যাদেরকে কোনো মূল্যই দেওয়া হয়নি, তাদের ভাষাকে ফিরিয়ে আনলেন পৃথিবীতে। এবং নামাজ রোজা হজ জাকাত জায়নামাজ যা কিছু আছে মুসলমান জীবনে সবকিছু সাহিত্যে সম্বল করে দিলেন। বিস্ময়কর। তার আগে এরকম কোনো দৃষ্টান্ত ছিল না, এটা অবিকল্প অদৃষ্টান্ত। তো সেরকম একটা মানুষ নিয়ে কথা বলতে যাওয়ার আগে রনিকে ধন্যবাদ দিতে হয়। এরকম একটা ভয়াবহ কবিতা সে পুরোটা মাথার মধ্যে রেখেছে। অবশ্য বাংলাদেশের আমার এক বিদেশি বন্ধু, মানে আমাদের আত্মীয়, তো সে মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমাদের বাড়িতে একটা মিলাদ দিছে আমার আব্বা, এবং ওই কোরআন খানি। তো সে বলছে যে এটা কি পড়তেছে, তাহলে যে কোরআন শরীফ স্ক্রিপ্ট কই, মানে বই কই সামনে, তাহলে যেহেতু বই তোর মাথার মধ্যে পুরোটাই মুখস্থ। হোয়াট কি, তাহলে দেখো এটা হলো কোরআন শরীফ, এত পৃষ্ঠা, এই পুরোটা মাথার ভিতরে। হাটফিল্ডে তাকাইছিল যে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। মুসলমানদের পৃথিবীতে অনেক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে। তোমরা কি তাজমহল জীবনে চোখে দেখতে যদি আমরা না বানাইতাম? কয়টাও তো মুসলমানদেরকে মারতে পারবে না, একটার মারবে 50টা জন্ম নিবে, কোন সময় কোনো ঘাটতি নাই। তো সেরকম আমি মনে করি যে আমাদের পরের প্রজন্ম, পরের জেনারেশন রনির মতো এরকম গুণী শিল্পীদের সংস্পর্শে এসে তারাও এক একজন সোনায় পরিণত হবে। হাততালি জোরে হয় নাই, রনির
আরেকটা হলো যে আজকের অনুষ্ঠানের মুকুলের যে ড্রেস নরেন্দ্র মোদীর সাথে খুব মিল আছে। আমি ওকে এত ভালোবাসি, ও বলছে বলে আমি আসছি, এসে ওর ড্রেসের দিকে তাকাই আমার চক্ষু ছাড়াবো না। বাংলাদেশের মানুষের সমস্যা হয়েছে কোথায় আমি বুঝি না। নরেন্দ্র মোদী ড্রেস পরে আমাদের ঘুরতে হবে কেন? নরেন্দ্র মোদী কি আমাদের জানের দোস্ত, আমাদের ভগ্নিপতি, আমাদের কি মানে শ্বশুর? ভগ্নিপতি। এখন কথা হলো যে এই ড্রেসটা একসময় হুজুররা পরে, এখন আমাদের দেশে হুজুররা পরে। এটা আসলে ট্র্যাডিশনাল একটা ড্রেস, কিন্তু মাথায় রাখতে হবে ড্রেস ব্র্যান্ডেড হয়ে যায় কারণ নামে, সেটার ইতিহাস যাই থাকুক না সেটা পরিত্যাগ করা ভালো। ঠিক। কারণ আমি নরেন্দ্র মোদীর মতো অমানুষ, এরকম একটি জঘন্য প্রাণী, তার মডেল ফলো করে পৃথিবীতে বাস করতে চাই। ওরকম পৃথিবীর দরকার নেই আমার। পুতিন বলেছে একটা দুর্দান্ত কথা। পুতিন বলেছে যে পৃথিবীতে রাশিয়া থাকবে না সে পৃথিবীর দরকারটা কি? এটাই ঘুরে এলো। তা আমরা যদি না থাকি বা কেমন সকাল হবে, আমরা যদি না থাকি তো দুনিয়া ধুয়ে পানি খাবো, লাগাই না আগুন জ্বালায় না পুরো পৃথিবীতে। ইকবাল বলছেন যে শস্য দানায়, যে ক্ষেতের শস্য দানায় কৃষকের পেটের খাবার জোগান দেয় না, সে ক্ষেতের প্রতিটি শীষে আগুন জ্বালিয়ে দাও, দিয়ে দাও, এগুলো দরকার নেই। মানুষের কাছে না লাগলে এসব দিয়ে কি হবে? যাই হোক, মুটু বলে রাগ করে গেছে। নারীর লজ্জা হলো নারীর ভূষণ, কিন্তু ওর মধ্যে একটা মুকুল ব্যাপার আছে, তো মুকুল শেখ মুজিব এবার একটা মুকুলকে বলতেন যে মুকুল তুই আর ফুটলি না রে, মুকুলই রয়ে গেল, কিন্তু আমাদের মুকুল ফুটেছে। বাঘের বাচ্চা নরেন্দ্র মোদীকে সে পরিত্যাগ করছে, পাড়ায় একটা হাত দিয়েছে। তো সেই আজকের একটা বিশাল বিজয় হলো আমাদের। আমরা ড্রেসের কালচারাল ব্যাকগ্রাউন্ড বুঝতে পারি এখন। ড্রেস কোড কেন আমি এটা ইউজ করবো, কেন আমি এটা ইউজ করবো, এটা বুঝতে হবে। এটা একটা কালচারাল আগ্রাসন, ইট ইজ এ কালচারাল আগ্রাসন। ভাষা, আমাদের টেলিভিশনে দেখবেন যে সব লাশগুলোকে পিটিয়ে লাথি দিয়ে বের করে সব মরদেহ হয়ে গেছে। টেলিভিশন এবং পত্র পত্রিকায় আমাদের প্রথম আলু একটা আছে দেখবেন, হ্যাঁ প্রথম আলু। এই আলুতে আপনি দেখবেন যে লাশের কোনো খবর নেই, সব মরদেহ। কারণ দাদারা মরদেহ বলে, ইংরেজিতে বলে ডেড বডি। মরদেহের সাথে লাশের কোনো বিরোধ নাই, বিরোধটা হলো কালচারাল বিরোধ। এটা আমাদের বুঝতে হবে। আমি পানি আর জলের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আফগানিস্তান, ইরান থেকে শুরু করে আসাম পর্যন্ত পৃথিবীর 150 কোটি 200 কোটি মানুষ আছে এখানে। 200 কোটি মানুষের মধ্যে আপনার ধরেন 195 কোটি মানুষ পানি শব্দ ব্যবহার করে, কিন্তু পশ্চিমবঙ্গের 7-8 কোটি মানুষ বিশেষ কারণে জল খায়। এই গ্যাপটা তাহলে ধর্মীয় গ্যাপ না? কারণ যদি ধর্মীয় গ্যাপ হতো তাহলে উত্তরপ্রদেশের এই সমস্ত যোগী ও আদিত্যনাথের মতো গরু ওইও পানি খায়। তাহলে যদি ধর্মীয় বিরোধ হতো তাহলে যোগী আদিত্যনাথের মতো এরকম একটা গরু, এ তো পানি খেত না, সে তো জলই খেত, কিন্তু জল খায় না সে। তাহলে পশ্চিম বাংলার কিছু মানুষ জল খায়, তার কারণে এটা তার কালচারাল আইডেন্টিটিটাকে সে স্বতন্ত্র করে রাখতে চায়, ভেসে যেতে চায় না সবার সাথে। তো ওইটাকে আমি সেলুট করি, ঠিক আছে, তারা তাদের আইডেন্টিটি নিয়ে থাকুক। আমি আমার পানি ঢালাই দিয়ে জলের ভিতরে দৌড়ে দিছি। ইট ইজ নট মাই কালচার, ইট ইজ নট মাই, ইট ইজ নট আওয়ার কালচার। এটা কোনো সাম্প্রদায়িক ব্যাপার নয়, এটা কালচারাল গ্যাপ। এই কালচারাল আগ্রাসনে আমরা কম্পমান। নজরুল চর্চার একটাই অর্থ হবে যদি আমরা এই কালচারাল আগ্রাসনটাকে ধরতে পারি, বুঝতে হবে কেন এই শব্দ ব্যবহার করা হয় এখন, কেন ওই শব্দ ব্যবহার করা হয় না। এই অর্থগুলো ভাগাভাগিটা যদি বুঝে ফেলেন তাহলে আপনার আরো আপনার আত্মশক্তি বেড়ে যাবে। তো যাই হোক, আমি আমার মূল সাবজেক্টে যাই। 20 মিনিটের মতো বরাদ্দ দিয়েছে ও। আমি বলছি ভাই জনগণের সামনে আমার সিটরুট টিকরুট দিস না, আমার পেছন থেকে পাঞ্জাবি টান দিলেই হবে। মান সম্মান কার নাই না, গরিব হলো তো আমার একটা মান ইজ্জত আছে। আব্বা মায়ের কাছে আম্মা কি গরিবের সম্মান আল্লাহ রক্ষা করছে,
বলে কি হয়েছে? বাবারা যে হাঁটুরে কিল দিতেছে, আমি কোন করে পালায় চলে আসছি ইজ্জত নিয়ে। ওর বাপের হাটের মধ্যে পিড়ে দিছে, সেইখান থেকে কোন করে ভেগে ইজ্জতটা নিয়ে বাড়িতে ফিরে আসছে আর কি। এরকম ইজ্জত। যাই হোক, আমি নজরুলের ইয়েতে যাই যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বা সুভাষ বোস এরকম মহাপুরুষরা 1929 সালে এলবার্ট হলে যখন নজরুলকে জাতীয় কবি বলে বরণ করে, তখন নজরুলের বয়স কত? মাত্র 30 বছর। তার নিজের বয়স যখন মাত্র 14 বছর, সেই সময় সাহিত্যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন। রবীন্দ্রনাথের মতো বিশাল প্রতিভাধর মহা পৃথিবীর মানে কি বলা যায় আর কি, সেরকম একটা বিরাট সূর্য মাথার উপরে থাকা সত্ত্বেও সুভাষ বোস বা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়দেরকে মাথা খারাপ হয়েছিল, তারা কেন জাতীয় কবি বলে বরণ করে নিয়েছিলেন। আমরা আজকে বলি যে তিনি আমাদের জাতীয় কবি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট আসছে সবাই মুখে ফেরা তুলে ফেলে, নজরুল হ্যান, নজরুল ত্যান, নজরুল এই, নজরুল ওই। পার্লামেন্টে যখন জাতীয় কবি বিল তুলতে বলি তখন তুলবে না। উনি তো আমাদের আসাদুজ্জামান নূর নামে এক দাঁড়িয়ে একটা আছে না, আসাদুজ্জামান নূরের দাঁড়িয়ে বাইতুল মোকাররমের খতিবের দাঁড়ির মধ্যে কিন্তু পার্থক্য আছে। দাঁড়ির পার্থক্যটা বুঝতে শিখতে হবে। তো আসাদুজ্জামান নূর পার্লামেন্টে দাঁড়ায় বলে যে নজরুল তো আমাদের জাতির ভিতরেই আছে, আমাদের হৃদয়ে লালন করে, সাংবিধানিক স্বীকৃতিতে কি হবে? তাহলে ঠিক আছে, কি হবে বুঝলাম, কিছুই হবে না। তোর দিতে অসুবিধাটা কি? কিছুই যখন আমাদের দিয়ে দাও, দিবে না। নজরুলের কোন সাংবিধানিক স্বীকৃতি নাই। তো সাংবিধানিক স্বীকৃতি থাকুক বা না থাকুক, বাংলাদেশের আপামর মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে নজরুলকে জাতীয় কবি হিসেবে বরণ করে নিয়েছে। রূপ দেখেও না, চেহারা দেখেও না, কাজ দিয়া ওয়ার্ক। আমি এইটা একটু ইলাবোরেট করবো, 2-4 মিনিট এদিক সেদিক হলে একটু মাপটা করিস ভাই। তো 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ নজরুলের জন্মের, নজরুলকে মাঝখানে গিয়ে পাশে ওপাশে মিলে যদি 100 বছর ধরেন, সে 100 বছর এবং আজকের যে আমরা 21 শতাব্দীতে আছি এই সময়টাও যদি ধরেন, তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য, এই 150 বছরের সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হলো গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু রবিয়ান। মানুষের জন্য এরকম প্রাণপাত করা কবি বাংলা সাহিত্যে তো নাই। বললাম তাহলে ফকির মিসকিনের সাহিত্য বেশিরভাগটাই অর্ডিনারি লোকেরা কবিতা লিখতে আসে, ভালো মেধা নিয়ে কেউ আসেও না। কিন্তু বাইরের পৃথিবীতেও দেখেন এই সমতুল্য একটা শব্দ পাবেন না, সাহিত্যে পাবেন না, ধর্মে পাবেন। তো এরকম উচ্চারণে নজরুলের যাত্রা শুরু। তো সেই নজরুলের সমসাময়িক পৃথিবীটা কিরকম ছিল? নজরুলের সমসাময়িক পৃথিবীতে ধরেন, নজরুলের যখন রুশ বিপ্লব হচ্ছে 1917 সালে, নজরুলের বয়স তখন 18 বছর। তো সেই সময় রুশ বিপ্লবের প্রধান কবি মহামতি লেনিনের পাশে দাঁড়িয়ে যিনি রুশ বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন, তার একজন হল মায়াকোভস্কি এবং একজন হল ম্যাক্সিম গোর্কি। এই দুজন কবি খুবই কমিউনিস্ট সোশ্যালিস্ট ওয়ার্ল্ডে ফেমাস মানুষ তারা। এই দুজন কবি এবং সেই সময়কার কিন্তু রিস্তো বোতেভ বুলগেরিয়ার কবি, বা আরো অন্যান্য দেশের পাবলো নেরুদা বা তুরস্কের নাজমি, এরা সমসাময়িক পৃথিবীর মানুষ। তো এই যে বড় বড় কবিদের 100টা নাম দিতে পারি আমি, এই 100 জন কবির মধ্যেও নজরুলের স্থান 1 নম্বর। আপনি বলবেন কিভাবে? আমি বলি যে এরা সবাই ছিল সিঙ্গেল, একমাত্রিক কবি, কবিতা 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 শেষ। কিন্তু নজরুল মাল্টি ডাইমেনশনাল, একসঙ্গে এত কিছুর কলরব বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য নজিরবিহীন। আমি বারবার বিশ্ব সাহিত্য বলছি আপনাদেরকে, চোখটা বাংলা সাহিত্যের পচা পাগার থেকে বাইরে যাওয়ার জন্য। মানে পৃথিবীতে দেখেন, কবিতা, সঙ্গীত, চলচ্চিত্র, সাংবাদিকতা, শিশু সাহিত্য, আপনার ধর্ম সঙ্গীত, কোন দিকে ফেলবেন নজরুলকে সব থেকে 1 নম্বর চ্যাম্পিয়নশিপ। এভরি প্রত্যেকটা জায়গায় পায়োনিয়ার এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, পায়োনিয়ার এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার কবিতা জানি গেলেও বিচিত্র কত হয় নাই সর্বত্রগামী।
যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। রবীন্দ্রনাথ যে কবির বাণীর জন্য কান পেতেছিলেন সেই প্রার্থিত সেই কবিটাই হলেন কাজী নজরুল ইসলাম। অমিত্র সুধন ভট্টাচার্যের একটা স্মৃতি আছে তার লেখায়। তিনি বলছেন যে রবীন্দ্রনাথের 60 বছর পূর্তি উপলক্ষে এলবার্ট হলে রবীন্দ্রনাথকে জাতীয় তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেই সম্বর্ধনা সভায় সেই সমাজের কলকাতার শ্রেষ্ঠ কবিরা, বিশেষজ্ঞরা, গবেষকরা, আর এই যে বুদ্ধিজীবী, আমাদের দেশে বুদ্ধিজীবী জানেন না কিরকম জিনিস আগে একটা, আল্লাহ গো, বুদ্ধিজীবী থেকে কিন্তু সাবধান। এই সমস্ত বুদ্ধিজীবী এরা ছিল সব। সেই সময় উনি বলতেন যে একটা ইয়াং ছেলে আউলা ঝাউলা পোশাক টোশাক চুল বলে কিন্তু ছোটবেলায় আমরা তাকে নজরুলই বলতাম, একদম নজরুল মানার বিকল্প, মানে এখানে নজরুলের মতো মনে হতো, যে কারণে নজরুল র্যালিতে আমাদের নজরুল অভিনয় করছিল। তো যাই হোক, এরকম একটা ছেলে ঢুকে স্ট্রেট মাস্টার একটা মঞ্চে উঠছে। নজরুল তো ওটার নাম বুঝতে হবে। মঞ্চে ওঠে রবীন্দ্রনাথকে পায়ের দিয়ে সালাম করছে, সালাম করে নেমে আসতেছে। রবীন্দ্রনাথ খপ করে তার হাত ধরলেন, হাত ধরে উদ্যোক্তাদের বললেন যে আমার পাশে এখানে একটা চেয়ার দাও। এই ধাক্কা থেকে আমরা গেস্ট একজন আসলে ধাক্কা থেকে সরাসরি করি না, ওরকম ধাক্কা থেকে রবীন্দ্রনাথের পাশে একটা চেয়ার দিলেন। সেইখানে বলেন তুমি এখানে বসো। পুরো অনুষ্ঠান রবীন্দ্রনাথের পাশে বসে নজরুল উপভোগ করলেন। আর বাংলা সাহিত্যের চক্ষু এক একটা ছানা ভরা, এক একটা হাসি করছে, মাসি ঢুকে যাচ্ছে। এরকম একটা ছোকরা কি কাণ্ড! সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, কালিদাস রায়, কুমুদ রঞ্জন মল্লিক, এরকম যত যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত যত আছেন সব হতভম্ব হয়ে দেখলো যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে কার স্থান, কে আসতেছে এরপরে। দেখেন দুটো মজার জিনিস বলি। রবীন্দ্রনাথের জন্ম হলো 25শে বৈশাখ। ভাই বসেন, একটু বসেন। রবীন্দ্রনাথের জন্ম হলো 25শে বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাস। নজরুলের জন্ম কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। আজকে হলো 11ই জ্যৈষ্ঠ। তাহলে বৈশাখের পরে জ্যৈষ্ঠ, ঠিক আছে? এবার মৃত্যুতে যাই। রবীন্দ্রনাথের মৃত্যু হলো 22শে শ্রাবণ মাস। নজরুলের মৃত্যু হলো 12ই ভাদ্র মাস। শ্রাবণের পরে ভাদ্র। আশ্চর্য একটা ব্যাপার এখানে আমরা লক্ষ্য করে দেখবেন যে ঠিক প্রকৃতিও যেন এইভাবেই চেয়েছিল। এরকম একজন মানুষের দরকার ছিল বাংলা সাহিত্যের। এই মেধা মার্কা সাহিত্যের জগৎটাকে তুলকালাম, এটাকে মানুষের সাহিত্যে পরিণত করার জন্য নজরুলের দরকার হচ্ছে। যাই হোক, তো আমরা যতবার মানুষের কথা বলবো রবীন্দ্রনাথ নজরুল ছাড়া উপায় নেই। আমরা যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, নজরুল ছাড়া রাস্তা নাই। আমরা যদি নারীদের কথা বলি, নজরুল হাইয়েস্ট। এখানে একজন বলছেন যে ঈদ হয় না নজরুলের গান ছাড়া। সত্যি তো, ওমন রমজানের এই রোজার শেষে এলো, এই গান ছাড়া আমাদের ঈদ জমে? তাহলে একটা কবি কে জাতীয় কবি হয়? সেই তো যে জাতির আত্মার সঙ্গে, হৃদয়ের সঙ্গে, মনের সঙ্গে, মগজের সঙ্গে, তার স্বপ্নের সঙ্গে, সংগ্রামের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং জাতিকে তিনি উজ্জীবিত করে সামনে এগিয়ে নিয়ে যান। সেই কাজটা বাংলা সাহিত্যের মধ্যে একটা লোক করছে, সেটা নজরুল ইসলাম। অতএব তিনি জাতীয় কবি। রবীন্দ্রনাথ অনেক বড় কবি, কোনো সন্দেহ নাই। কিন্তু মাথায় রাখতে হবে, যেমন ধরুন সেনেগালে অনেক বড় বড় কবি জন্মাইছে, আফ্রিকার রাষ্ট্র, কিন্তু সেনেগালের জাতীয় কবি লিওপোল্ড সেদর সেঙ্গর। ইরানের হাফিজের মতো মহাকবির জন্ম হয়েছে, ইরানের শেখ সাদির মতো কবির জন্ম হয়েছে, রুমির মতো মহা কবি। কিন্তু ইরানের জাতীয় কবিকে ফেরদৌসি। কারণ ইরান মনে করে যে ফেরদৌসির কবিতায়, ফেরদৌসির মহাকাব্যে ইরানের জাতি যেভাবে আশ্রিত হয়েছে, আশ্বস্ত হয়েছে, উজ্জীবিত হয়েছে, সঞ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে, প্রাণবান হয়েছে, ঐশ্বর্যময় হয়েছে, সেটা আর কারো দ্বারা হয়নি। জাতির আশা আকাঙ্ক্ষা যেখানে প্রতিফলিত হয়, রবীন্দ্রনাথ বলছে সেটা শুধু কাব্য না, সেটা মহাকাব্য। নজরুলের কবিতার কথা রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে ওর কবিতা শুধু কবিতা না, এটা মহাকবিতা। রবীন্দ্রনাথের ভাষা, আমি কিন্তু জোর করে চাপিয়ে দিচ্ছি না। তাহলে ওখানে ইংল্যান্ডে মিল্টন ছিল, বায়রন ছিল, শেলি ছিল, কিট ছিল, ওর কত কবি ইংল্যান্ডের ইংরেজি ভাষায়।
কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার একজন ড্রামাটিস্ট, নাট্যকার, দুই চারটে কবিতা, কিন্তু ইংরেজ জাতির সবকিছু ওইখানে আছে তার মধ্যে। আমেরিকায় হুইটম্যান, কত বড় কবি আছে আমেরিকায়, জাপানের নগুচি, জার্মানির গেটে, রাশিয়ার পুশকিন, ভারতে যেমন রবীন্দ্রনাথ। যে কারণে ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ, সেই একই কারণে বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এই অন্তর্নিহিত তাৎপর্যগুলো আমাদের বুঝতে হবে। তো যাই হোক, নজরুলের মধ্যে কি মিশেছিল, নজরুলের মধ্যে কি ছিল আসলে, কেন তিনি এরকম হতে পেরেছিলেন? নজরুলের মধ্যে মিশেছিল 1757 সালে সিরাজদৌলার রক্ত। পলাশীর বেদনা তাকে উত্তেজিত করেছে, ক্রুদ্ধ করেছে, ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে, কান্না ধরিয়েছে। যে নাটক শচীন সেনগুপ্ত বিখ্যাত হলেন সিরাজদৌলা নাটক লিখে, এই সিরাজদৌলা নাটকের জন্য শচীন সেনগুপ্ত নজরুলকে যে ধরলেন যে আমি এই নাটকের জন্য কটা গান লিখে দাও আমাকে, নজরুল বলে তোমার স্ক্রিপ্ট আমাকে দাও। স্ক্রিপ্ট হাতে নিয়ে নজরুল খোল নলচে পাল্টাই দিচ্ছে পুরো স্ক্রিপ্টের, এবং শচীন সেনগুপ্তকে বললো যে আপনার নাটককে আমি একটু এডিট করেছি, আপনি দেখেন তো, দেখি যদি খারাপ লাগে তাহলে বাদ দেন, ভালো লাগলে এটা করতে পারেন। গানগুলো দিয়ে দিছে। শচীন সেনগুপ্ত ওই নাটকের এডিট দেখে বলেছে, নজরুল ভাই তুমি যা করেছো আমার নাটককে তুমি মহানাটকে পরিণত করেছো, এই নাটক অমর হবে বাংলা সাহিত্যে, বাংলা ভাষায়। সত্যি তাই। শচীন সেনগুপ্তের নাটকের উপর ভিত্তি করে পরবর্তীকালে খান আতাউর রহমান তার সিরাজদৌলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, যে চলচ্চিত্র আমার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ডায়লগ গুলো দেখেন, যে দেখো আজ বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, সুপ্ত সন্তান শিওরের রুদ্ধমানা জননী নিশাবসানের জন্য প্রহর গণনায় রত। কে তাকে দেবে আশা, কে তাকে দেবে ভরসা, কে বলবে ওঠো মাগো। 7 কোটি সন্তান হিন্দু মুসলমান প্রাণ দিয়ে রোধ করবো আজ মরণের অভিযান। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। এগুলো সিরাজদৌলা নাটকের ডায়লগ। এই নাটক এরকম লম্বা লম্বাটা, হাজার হাজার সৈন্য পলাশীর প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে জাতির লড়াটে কলঙ্কের কালিমা লেপন করে দিয়ে গেল। এর জবাব কে দেবে? একা তোমাদের নবাব? কোথায় মির্জা বলি গান, কোথায় জগৎ শেঠ? ডাকো তাদের এই দরবারে, দাও তাদের দণ্ড। এই যে লম্বা মাত্রাবৃত্তের বিশাল সমুদ্রের মতো গ্রিক নাটকের মতো লম্বা লম্বা ডায়লগ, এইটা নজরুল ছাড়া সম্ভব হতো। তো সেই সিরাজউদ্দৌলার রক্তে নজরুল লিখতে পেরেছিলেন কি করে? কারণ সিরাজউদ্দৌলা পেইনটা তিনি অনুভব করতে পেরেছিলেন। নজরুলের মধ্যে মিশেছিল ফকির এবং সন্ন্যাসী মিত্র, ফকির মজনুসার ঐতিহ্য। 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত বাংলা ভারতবর্ষের জমিনে ফকির এবং সন্ন্যাসীরা মজনুসার নেতৃত্বে যে ঐতিহাসিক অভ্যুত্থান, যে ঐতিহাসিক বিপ্লব পরিচালনা করেছিল, যার চিত্র কিঞ্চিত ধরে রেখেছে আমাদের দারাশিক তার ফকির মজনুসার চলচ্চিত্রে। আর ইতিহাসে কিছু আছে। তো সেই মজনুসা একটা জীবন পথে পথে ব্যয় করে দিয়েছে একটা জাতির জন্য, কোথাও ফেরা হয়নি মজনুসা। ফকির মজনুসার জীবনটা রাস্তায় ব্যয় করে দিয়েছেন না স্বজাতির জন্য। এই জন্য নজরুল যখন বলেন কান্না পায় আমার, নজরুল বলেন যে আজ পড়বি নামাজ সেই সেই ঈদগাহে, আজ পড়বি নামাজ ওরে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে গত গাজী মুসলিম হয়েছে শহীদ। তোমাকে এই ঈদগাহে আনার জন্য কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, জানো সে খবর? আজকে তাদের কথা স্মরণ করো। এই ঈদগাহকে আনার জন্য, ঈদগাহকে স্থাপন করার জন্য কত মানুষ প্রাণ দিয়ে গেছে। ফকির মজনু ছিলেন সেরকম, ওই ফকির মজনুসার ঐতিহ্য তার রক্তে মিশেছিল। 1857 সালের মহাবিদ্রোহ, বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে হিন্দু মুসলমান মিলে ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করার জন্য যে সর্বগ্রাসী সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের ব্যর্থতায় হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। বাট সেই সংগ্রাম নজরুলকে উজ্জীবিত করেছিল। কারণ আপনার মাথায় রাখতে হবে, নজরুলের আগের
1857 সালের পরাজয়ের পরে ডব্লিউ হান্টারের একটা বই আছে, বইটার নাম হলো দি ইন্ডিয়ান মুসলিমস। সে বই তিনি কি বলছেন, 1857 সালের পরে লেখা এই বই। তিনি বলেছেন যে এখন থেকে 100 বছর আগে ভারতের মুসলমানরা গরিব ছিল, এটা কল্পনাও করা যেত না। আর 100 বছরে এতটাই দমন পীড়ন করেছি আমরা মুসলমানদের উপর, ভারতের মুসলমানদের ধনী কেউ আছে এটা চিন্তাও করা যায় না। অর্থাৎ ইংরেজরা মুসলিম জাতিটাকে ধুলায় মিশিয়ে দিয়েছিল, অচল, অবশ, স্থবির, পরাজিত, পরাভূত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, একদম ধ্বংস করে দিয়েছিল একটা নেশনকে। কিচ্ছুই ছিল না তার সামনে। সেই সময় একটা জাতির জন্য গিফট অফ আল্লাহ, গিফট অফ গড, একটা প্রকৃতির উপহার হিসেবে নজরুলের আবির্ভাব। আমি বলি যে হিন্দুদের রেনেসাঁ শুরু হয়েছিল 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, সোকল বেঙ্গল রেনেসাঁ। আর বাঙালির মুসলমানদের রেনেসাঁ শুরু হয়েছিল 1899 সালে নজরুলের জন্মের ভেতর দিয়া। এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের রেনেসাঁ হয়েছে নজরুলের আগে বিচ্ছিন্ন কিছু আইল্যান্ড আছে আমাদের, বিরাট বিরাট তারা। ফর এক্সাম্পল মীর মোশাররফ হোসেন, বিশাল ব্যক্তিত্ব, ফলোয়ার তৈরি করে জাতিকে জাগাইতে পারেন না, তিনি একটা আইল্যান্ড। বেগম রোকেয়া নারী জাগরণের একটা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু টোটাল জাতিকে জাগানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য সামনে নিয়ে আসতে পারেন নাই। ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে নজরুল বলেছেন যে তিনি হলেন আমার মানস পিতা। মানে ইসমাইল হোসেন সিরাজি যদি অনল প্রবাহ না লিখতো তাহলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। এইটুকু রেসপেক্ট দিয়েছেন নজরুল ইসমাইল হোসেন সিরাজের উপর। সেই ইসমাইল হোসেন সিরাজি বেসিক্যালি তো আইল্যান্ড, কিন্তু নজরুলের যখন জন্ম হলো ঝাঁকে ঝাঁকে মুসলিম তরুণীরা ঝাঁপিয়ে পড়লো সাহিত্যে, ঝাঁপিয়ে পড়লো সাংবাদিকতা, ঝাঁপিয়ে পড়লো সঙ্গীতে, জীবনের সর্বক্ষেত্রে। এটা জাগরণ, রেভুলেশন। যদি নজরুলের জন্ম না হতো তাহলে কি আপনি রসিমউদ্দিন পাইতেন, ফররুখ আহমদ পাইতেন, আল মাহমুদ পেতেন? কিছুই হতো না। সৈয়দ ওয়ালিউল্লাহকে পেতেন, শাহেদ আলীকে পেতেন, শওকত আলীকে পেতেন। এরকম সব ক্ষেত্রে সঙ্গীত তো মুসলমানদের তো এখনো তো আমরা লবণ শূন্য তরকারি সঙ্গীত খাই, গান গাই, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজাই দিতে বলা। আর সঙ্গীত তো মুসলমানদের অবদান করতে দিলেন। যাই হোক, আমাদের মৌলভী সাহেবরা এই ব্যাপারে খুবই নাখোশ, লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু নজরুল যদি না হতো আব্বাস উদ্দিনের জন্ম হতো, আব্বাস উদ্দিনের জন্ম না হলে কে মল্লিকের জন্ম হতো, অনেকেরই জন্ম হতো না। এবং রেভুলেশন, হামদার নাচ দিয়ে আজকে আমরা অনেক একেবারে অসাধারণ গান শুনলাম তার গলায়। এগুলো কার সৃষ্টি, কার মাধ্যমে? নজরুলের মাধ্যমে। তো সেই রকম নজরুল ছিলেন মূলত একটা আশার আলো বর্তিকা, বাতিঘর বলা হয় এগুলোকে। বাতিঘর মানে যে বাতিঘর থেকে দূরবর্তী জাহাজকে কুলের নির্দেশ দেওয়া হয়। এইগুলো এখন আর নাই, এখন আর তো যেহেতু জিপিএস সিস্টেম চলে আসছে এখন আর এই লাগে না, মানে আপনার বাতিঘর আগের মতো লাগে না। কিন্তু একসময় ছিল বাতিঘর বলে সমুদ্রের জাহাজকে পথের দিশা দিত। নজরুল ছিলেন আমাদের জাতির বাতিঘর। এই বাতিঘরকে কি কি কাজ করতে হয়েছে? এক নম্বর হলো এই যে মৃতদেহ কমায় পড়ে আছে, এই মৃতদের অচল অবশ স্থবির দেহ প্রাণের সঞ্চার করতে হয়েছিল। তারপরে সেই জাতিকে প্রশিক্ষিত করতে হয়েছিল। তারপরে স্বাধীনতার জন্য এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। তারপরে জাতীয় সাহিত্যের পাটাতন নির্মাণ করতে হয়েছিল, জাতীয় সংস্কৃতির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হয়েছিল। এগুলোর ভেতর দিয়ে তিনি একটা পরিপূর্ণ জীবন আমাদেরকে দান করেছেন। বাঙালি মুসলমানের কালচারাল ফাদারের নাম কাজী নজরুল ইসলাম। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেই নজরুল ইসলাম, অসংখ্য পয়েন্ট আছে, আমি বাদ দিয়ে যাচ্ছি। তো এরকম একটা মানুষের আজকে আলোচনা, সবাই যারা আলোচনা অংশ নিলেন, এখানে জাকির আবু জাফর আমার বন্ধু, আমাদের আসাদ বিন হাফিজ বৃদ্ধ হয়ে গেছে, আমি তো এখনো অনেক তরুণী আছি মনে হয় নাকি। তারপরে এখানে আমাদের যে পাঠান পাঠিয়েছে
তারপরে আমাদের শহীদুল ইসলাম চলে গেছে, আবু তাহের বেলাল দাড়ির মধ্যে কলম দেয়, কলম দেয়নি কয়দিন, এখন দাঁড়িয়ে রাখছেন সাদাটা বেরিয়ে গেছে, গোপন রহস্য ফাঁস। তারপরে মাহবুব মুকুল তো চিরকালের মাহবুব, মাহবুব মানে তো প্রেম নাকি, প্রিয় মুকুল, ওর চেহারার দিকে তাকালে তো নায়ক নায়ক ভাব আছে একজন। আর আপনারা যারা সামনে আছেন তো তাদেরকে বেশিক্ষণ ধরে রাখা ঠিক না, অনেক কথা অনেকে বলে ফেলেছে। আমি আর কয়েকটা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করে, একটা হলো যে বহু নজরুলের কথা বলতে গেলে আমাকে যদি 10-15 ঘন্টা সময় দেন তাহলে একটু কিছু বলা যায় আর কি। যাই হোক, আমি একটা কথা সাবধান ভাবে উচ্চারণ করতে যাচ্ছি আপনাদের সামনে এখন, সেটা হলো ঘরে বাইরে আমরা আক্রান্ত। আপনি পলিটিক্যাল মাঠে মার খেয়ে ভর্তা হয়ে গেছেন, কালচারাল মাঠ তো আপনার দখলেই নাই, আপনি নিজের দেশের পরবাসী। আপনার মাঠ দখল করেছে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের দালালরা, আপনার কালচারাল ফিল্ড দখল করে বসে আছে, আপনি ওখানে নাই। আত্মপ্রতিরোধ ক্ষমতা আমাদের শেষ হয়ে গেছে। আমার বন্ধু জেমি নাইজেল, ফরাসি জার্নালিস্ট, সে দুটো পয়েন্ট বলেছে আমাকে, এটা আমি সবাইকে শোনাই কারণ শোনার জন্য। ও বললো যে দুটো জিনিস তোমাদের দেশে খুব অবাক লাগছে। কি বলে, এত কিছু ঘটতেছে, একটা সোসাইটির কোনো রিয়াকশন নেই। একটা রিয়াকশনলেস সোসাইটি মানে হলো ডেড বডি, ইটস এ ডেড সোসাইটি। তোমাদের রাষ্ট্র নন ফাংশনাল, এটা শেষ হয়ে গেছে, এটা ফিনিশ, ফেইলিওর স্টেট। তোমাদের দেশ টিকবে কিনা সাবধান হও, কারণ জনগণ যখন প্রতিক্রিয়া হারিয়ে ফেলে, রিয়াকশন হারিয়ে ফেলে, তখন সোসাইটি ঠিক আছে। ডেড বডি, মরা মানুষের লাথি মারেন খুন করেন, এর কিছু যায় আসে না। আমরা মরা মানুষ, রাস্তায় তাকিয়ে দেখি হাজার হাজার মৃত মানুষ হেঁটে যাচ্ছে, ডেড বডি, সব কোনো প্রাণ নাই, লাশ ঘুরে বেড়াচ্ছে, স্বপ্ন নাই, সম্ভাবনা নাই, ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, কিছুই নাই, আমাদের বিচার নাই, প্রশাসন নাই, শিক্ষা নাই, সর্বত্র জালিয়াতি আর প্রতারণা। ন্যায় বিচার পাওয়ার সব রাস্তা বন্ধ, কোর্ট গুলো তো এখন শুনি বলে পেটিকোটের মতো হয়ে গেছে। এগুলো আমার শুনি মুজিব কোর্ট হয়েছে, কেউ কেউ বলে কি হয়েছে না হয়েছে আমার পাওয়ারে ফাঁসি দিবে বলদিন। তো এই ক্ষেত্রে আমাদের এর থেকে বেরোনোর রাস্তা কি? বেরোনোর রাস্তা হলে একটা, শুধু নজরুল। নজরুলকে আঁকড়ায় ধরতে হবে। শুধু সাহিত্যের জন্য নজরুল চর্চা করা না, সাহিত্য তো দরকার আছেই, স্বাধীনতার জন্য নজরুল চর্চা করতে হবে, দেশ রক্ষার জন্য নজরুল চর্চা করতে হবে, সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য নজরুল চর্চা করতে হবে। আপনাকে দরকার অবিরল, অবিশ্রাম, নিরলস নজরুল চর্চা, এর কোনো বিকল্প নাই। আমাদের জীবনকে নজরুলময় করতে হবে, ঘরে ঘরে নজরুল রচনা বলে ঢুকাতে হবে। প্রতিদিন অন্তত 5 মিনিট নজরুলের সাথে ব্যয় করেন। আমি বলি না যে 1 ঘন্টা 10 ঘন্টা ব্যয় করেন, 5 মিনিট সপ্তাহে একদিন ছেলে মেয়েদের নিয়ে নজরুলকে নিয়ে বসেন। ভোর হলো, দোর খোলো কুকুমনি ওঠরে, ওই শাকে ও কি মানে ওই ডাকে ফুল শাকে কি ফুলকপি ছোট রে, কিংবা এরকম অসাধারণ লেখা যে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, কি অসাধারণ। এগুলোর সাথে ছেলে মেয়েদের পরিচয় করাবেন না? হ্যাঁ, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, দেশ দেশ দেশান্তরে। মানুষকে বড় করবেন না, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আপনি কি মুঠোর মধ্যে পুরে এখন জগৎ দেখতেছেন না? আপনি ঘরের মধ্যে বসে বসে এখানে কেরিনা কাপুরকে দেখেন না? এখন বিশ্বজগৎ দেখতেছেন আপনি হাতের মুঠোর মধ্যে নিয়ে। নজরুল তো বলেই গেছে। তো ঘরে ঘরে নজরুল রচনা, বাসায় মুখে ফেরা তুলবেন নজরুল আমাদের ভাই, নজরুল আমাদের আব্বা, নজরুল আমাদের দুলাভাই, নজরুল আমাদের ভগ্নিপতি, কিন্তু বাড়িতে নজরুল চর্চা করবেন। এগুলোতে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচন্ড রকমের একটা প্রতারণা আছে নজরুলকে নিয়ে। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে নজরুলের পড়াশোনা প্রায় নাই। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নাখোশ হবে, কারণ নজরুলের উপরে পড়ার নাম্বার হলো মাত্র 26, অনার্স আর মাস্টার্স মিলিয়ে 26 নম্বরের 13 নম্বর হলো অপশনাল, মানে ওটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন। আর 13 নম্বর হলো কম্পালসারি।
এই কম্পালসারি 13 নম্বর কিন্তু আবার একটা অল্টারনেটিভ আছে মানে বিকল্প আছে আর এটা না পড়লেও চলে। অর্থাৎ এমন কৌশল করে নজরুলের সিলেবাসে ঢোকানো হয়েছে যে নজরুলকে না পড়েও একটা ছেলে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস করতে পারে। এই শয়তানি কৌশল সাম্রাজ্যবাদের। এটা 1921 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফলো করে ঢাকায় যে সিলেবাস তৈরি হয়েছিল তারই অবশিষ্টাংশ। এই সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের দালালদের কৃত সিলেবাস আমাদেরকে আমাদের সাহিত্যের সঙ্গে আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে দিচ্ছে না। আপনি আপনার ছেলেকে পাঠাচ্ছেন ইউনিভার্সিটিতে বাংলা পড়তে, সে নজরুল বিদ্বেষী হয়ে বেরিয়ে আসতেছে, এমন কৌশলের সিলেবাস। আমি আমার টাকায় আমার ছেলেকে পাঠাচ্ছি। মাও সেরকম বলেছিলেন চীনে যে 5 বছর স্কুল করে সব বন্ধ, বই প্রণয়ন করো, নতুন সিলেবাস প্রণয়ন করো, নতুন পাঠ্য বই প্রণয়ন করো। আমার টাকা আমার বুকের রক্ত পানি করে অর্থে আমার সন্তান পড়াশোনা করতে যাচ্ছে, সে সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের দালাল হয়ে বেরিয়ে আসবে, এটা হতে পারে না। একই ঘটনা ঘটেছিল আয়াতুল্লাহ খোমেনি ইরানে। একই কাজ, সিলেবাস পুরো বন্ধ করে সিলেবাস পাল্টাইয়া পাঠ্য বই কমপ্লিট করে তারপর বলছে যা এখন পড়তে যাও। এইটা আমাদের করতে হবে। নজরুল সঙ্গীত বাড়িতে তো নজরুল সঙ্গীতের সিডি গুলো রাখেন, টুকটাক ছেলে মেয়েদের দু একটা গান শেখান, ওরা একটু শিখলেন। প্রজাপতি প্রজাপতি কোথায় ফেলে ভাই এমন রঙিন পাখা, কিংবা কি জানি শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। এত সুন্দর সুন্দর গান বাচ্চাদের জন্য, এগুলো বাচ্চাদের শেখাবেন না? স্মৃতি বিজড়িত স্থানগুলোকে সংরক্ষণের আওতায়। আজকের পৃথিবী হলো আইকনের পৃথিবী, এক্সাম্পলের পৃথিবী, দৃষ্টান্তের পৃথিবী। ঘরের থেকে বেরিয়ে যাতে আপনার নজরুলের সাথে রাস্তার আইল্যান্ডের মধ্যে ভূত প্রেত দৈত্য দানব জিন পরি এগুলো না লাগাইয়া আপনি আমি 35টা স্থান বেছে বার করেছিলাম ঢাকা শহরে যেখানে নজরুলের স্মৃতি আছে। আমার এই আন্দোলনের ফলে দুটো কাজ শেষ পর্যন্ত করতে পেরেছি, বাকিগুলো করা যায়নি। একটা হলো বাংলা একাডেমিতে নজরুল মঞ্চ, আর একটা হলো দোতলায় নজরুল স্মৃতি কক্ষে, দুটো কাজ করতে পেরেছিলাম। কিন্তু আরো 35টা জায়গায় রয়ে গেছে। সেই কাজগুলো যদি আমরা করতে পারতাম, আমি আপনি যেতেন রমনা পার্কে বেড়াতে। আপনি কি জানেন যে রমনা পার্কে নজরুলের কত সুন্দর সুন্দর গান বসে বিকালে লিখেছেন? নিশি ভোর হলো জাগিয়া পরানো প্রিয়া। তারপরে যে গান বাংলা গানের ফুল হচ্ছে পাল্টাই দিল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজিত। এটা কোথায় বসে লেখা? এটা বেচারাম দেউরির কাশ্মীরি সার মাজারের বাগানে বসে লেখা 1926 সালের পরে। এটা হলো বাংলা ভাষার প্রথম গজল গান। এই জায়গাটা চিহ্নিত করলে বেড়ানোর জন্য স্পটের মর্যাদা বেড়ে যেত না? এরকম অসংখ্য জায়গা আছে। নজরুল পর্যটন, নজরুল স্মৃতি বিজড়িত ভুবনে ভ্রমণের ব্যবস্থা করতে হবে। কাজী সিমলা, দলিরামপুর, নামাপাড়া, কুমিল্লা, অমুকখানে তমুকখানে যে সমস্ত জায়গা আছে আমাদের 2-4টাকে বেছে নিয়ে আমরা টুরিস্ট বাস চালু করতেই পারি। পূর্ণাঙ্গ নজরুলের জীবনী বাংলাদেশে প্রণীত হয় নাই, যেগুলো হয়েছে খণ্ডিত পুণ্যা লিখছি। ম্যাচের মধ্যে এক লোকের খালি নাক ডাকে, তো সবাই মিলে বলছে ভাই তোর নাক ডাকে, সারা রাত তোর জন্য ঘুমাইতে পারি না। বলে আমার নাক ডাকাটি দেখছস? কইলে কি দেখুন না জানি নেট তো শুনছি, কেউ হোনার কথায় বিশ্বাস করেছি। তো বাংলাদেশে যারা নজরুল চর্চা করে বেশিরভাগ তো হুন্না মুসলমান, সহু দেয়নি কোনোদিন। হুন্না রফিকুল ইসলাম পিএইচডি করে রয়েছে যে নজরুল মাল কাঁচা দিয়া রুটির দোকানে বসে রুটি বেচত এবং টোকার মতো তারা রবিদুল্লাহ সিঁড়ির নিচে নাকি শুয়ে থাকতো। আমরা যখন ধরলাম যে এটা কোথায় পাই না, ই দেন দলিল দেন, এখন তো চেহারা পাল্টে গেছে। গপ্প হুনে লেখছে, গপ্প হুনে লেখা বাদ দিতে হবে। প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেট তৈরি করতে হবে। নজরুল বিরোধীদের চিহ্নিত করেন প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক এলাকায় এলাকায় যারা নজরুল বিরোধিতা করে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ নজরুল বিরোধিতা যারা করে ধরে নেবেন কোনো না কোনো ভাবে সে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতার সঙ্গে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি জড়িত। এটা মাথায় রাখবেন। নজরুল চর্চাকারী যারা নজরুল চর্চা করে, মানে ভোগলাবাজি না, সিনসিয়ারলি চর্চা যারা করে
তাদেরকে একত্রিত করতে হবে, হাজার হাজার ওয়েবসাইট চালু করতে হবে। একটা তথ্য দেই, আমি আমার এক্সপার্ট দিয়ে ঘেটে ঘুটে দেখি রবীন্দ্রনাথের উপর সব মিলিয়ে প্রায় 52,000 ওয়েবসাইট আছে, 52,000। এর মধ্যে 20,000 করছে বাংলাদেশের পোলাপান, মুসলমানের পোলারা, আপনার আমার ভাইয়েরা। নজরুলের উপর ওয়েবসাইট কয়টা? গুনে গুনে আমরা শেষ করে 10টা অর্থ পাইছিলাম। 52,000 ইকুয়াল টু 12, 10টা 10। এই 10টা ওয়েবসাইটের 5টা করছে মহা মূর্খরা। এখানে নজরুলের ছবির বদলে আমি নজরুলকে ভালোবাসি নিজের একটা ছবি, আমি নজরুলের ওখানে গেছিলাম ওখানে একটা ছবি, ইজি ওয়েবসাইট। আর বাকিগুলো ওই যে কবে কিছু আপলোড করছিল এরপরে খোঁজও নেই। নজরুল ইনস্টিটিউটে একই অবস্থা, কবে যেটা স্টার্ট করছিল তারপরে যে মাল মশলা ঢুকাইতেই হবে রেগুলার, এগুলোর কোনো খবর নেই, ডেড হয়ে পড়ে আছে। তাহলে 52,000 ওয়েবসাইটের এগেইনস্টে আমরা মাত্র 10টা ওয়েবসাইট। কিসের জাতীয় কবি বলি আমরা? কোথায় আমাদের নজরুলের প্রতি ভালোবাসা? আমরা তো আমাদের মাকে ভালোবাসি না, আমার সন্তানকে ভালোবাসি না, আমার দেশকে ভালোবাসি না। যদি বাসতাম তাহলে আমার মায়ের সম্মানের জন্য, দেশের সম্মানের জন্য, আমার শিশুর সম্মানের জন্য, আমার প্রিয়তম স্ত্রীর সম্মানের জন্য হলো নজরুলের পাশে দাঁড়াতাম। এটা আমরা দাঁড়াই নেই। নজরুলের উপর পিএইচডি করে চাকরি পাওয়া যায় না। ট্র্যাজেডিটা চিন্তা করছেন একবার? বাংলাদেশে নজরুলের উপর পিএইচডি করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই আছে, প্রমোশন হয় না। নজরুলের উপর পিএইচডি করছে কারণ নজরুল সাম্রাজ্যবাদীদের চক্ষুশূল, নজরুল পুঁজিবাদের চক্ষুশূল, নজরুল সাম্প্রদায়িকদের চক্ষুশূল, নজরুল আধিপত্যবাদের চক্ষুশূল। এত চক্ষুশূল লোকের উপর পিএইচডি করে কি লাভ? আমার চাকরি তো পাবো না। অনাগ্রহ তৈরি করা হচ্ছে ছেলে ছাত্রদের মধ্যে, এই জায়গায় হাত দিতে হবে। যাই হোক, আরো অনেক কথা বলার ছিল কিন্তু আমার মনে হয় যে মুখ অস্থির হয়ে গেছে। নামাজের সময় সমাগত, অতএব এখানে আজরাইল ফেরেশতার মতো তাকে ভূমিকা রাখতেই হবে। আমি বলি যে ভাই, এত কিছু সমস্যা তবু যে নজরুল বলছে যে করে হানাহানি তবু চলো টানে নিয়েছে যে মহাভার, কান্ডারিয়াস দেখিব তোমার মাতৃভক্তিপণ। আমাদের সামনে একেবারে ওহুদের ময়দান, মরো অথবা মারো, রাস্তা একটাই, ডু অর ডাই। রাতের বেলা ওই যে কোথায় জানি কে জানি বললো সেদিন, বলতে ভাই সবচেয়ে ভালো ওষুধ হলো দৌড়ানি দেওয়া, দৌড়ানি দেওয়া। যদি দৌড়ানি দেওয়া শিখতে পারেন, এলাকা শত্রু মুক্ত হবে, গুন্ডা মুক্ত হবে, মাদক মুক্ত হবে। দাবরানি দেওয়া শিখতে হবে, এবং এই দাবরানি দেওয়া শিখতে হলে নজরুলকে ধরতে হবে আপনাকে। তো সেইটা আসেন করি। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শোনো আজান। এখনো জামাতে হওরে শামিল, হয়তো এর সাথে আছে স্থান। আমরা ঈশান নামাজের উপরে হাজির হয়ে গেছি। এখনো যদি ঘুমাইয়া থাকেন, তাহলে নজরুল ভাষায় যে বলে সে মুসলিম জীব ধরে টানো তার, দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার। নজরুলের কবিতা বুঝতে গেলে কি মানুষ তো ডেড বডি, অর্থহীন মিনিংলেস জীবন যাপন করে। এই মিনিংলেস জীবনকে যদি মিনিংফুল করতে হয়, আসেন নজরুল চর্চা করি। আল্লাহ আমাদের সকলের সহায়। দীর্ঘ সময় ধরে আপনারা আমার কথা শুনছেন, সেজন্য আমার কৃতজ্ঞতা জানবেন। মুকুলকে আমার বিশেষভাবে ধন্যবাদ, কারণ তার কল্যাণে কথাটা বলার সুযোগ পেলাম। আবু তাহের বেলাল, নজরুল বলছে বেলাল বেলাল, হেলাল উঠেছে পশ্চিম আসমানে, আমাদের বেলাল পূর্ব আসমানে, আমাদের বেলাল পূর্ব আসমানে উদিত হয়েছে। সে একটা ভালো মানুষ, তার দেশে ছোটখাটো করতালি দেন না রে ভাই। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, আমিন। Voice of Islam. Islamic song Edibon Kobita.